প্রিয় ছাত্রছাত্রীরা, আমার শিক্ষাপতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা যে কাজটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে জুলাই 2021 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট। আজকে দশম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে সমস্ত উত্তরপত্র তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা সামনে থেকে দেখো, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেখে তোমাদের মতন করে উত্তরপত্র সাজাও। একদম অন্য রকম, অন্য স্বাদের, অন্যভাবে সাজানো একটি উত্তরপত্র তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো আমরা সরাসরি চলে যাই উত্তরপত্রের দিকে। আমি তাহলে সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি। এক দাগ, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। তার 1.1 প্রশ্নটি হচ্ছে এমন: তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। ওরা অপশন দিয়েছে রাজা ও রানী, প্রথম দিন, অ্যাক্সিডেন্ট, স্কুলে ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা। উত্তরটি হবে গ, প্রথম দিন। 1.2 এর প্রশ্নটি হলো পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক। ওর অপশন দিয়েছে শঙ্খ ঘোষ, নবারুণ ভট্টাচার্য, উৎপল কুমার বসু, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তরটি হবে খ, নবারুণ ভট্টাচার্য। 1.3 আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে। অপশন মানসী, চিত্রা, পত্রপুট, নৈবেদ্য। উত্তরটি হবে গ, পত্রপুট। এরপর 1.4 বাবু কুইলস ড্রাইভার কথাটি বলতেন। অপশন আছে ওয়াটারম্যান, লর্ড কার্জন, উইলিয়াম জোন্স, উইলিয়াম হেস্টিংস। উত্তরটি হবে খ, লর্ড কার্জন। এরপর 1.5 যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। অপশন দিন ও রাত্রি, দিনগুলি রাতগুলি, পাজরের দ্বারের শব্দ, ধুম লেগেছে হৃৎকমলে। উত্তরটি হবে ক, দিন ও রাত্রি। এবার 2 দাগ। 2 দাগে কি বলা হয়েছে? কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। তার 2.1 এর প্রশ্নটি হলো কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। তাহলে উত্তরে চলে আসি। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে উল্লিখিত তপনের নতুন ছোট মেসমশাই বই লেখেন এবং অনেক বই ছাপাও হয়েছে। সে কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। 2.2 এর প্রশ্নটি কি? অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরে চলে আসি। অসুখী একজন কবিতাটি প্রখ্যাত কবি পাবলো নেরুদার লা দেসদিচান্দা। এটি একটি স্প্যানিশ ভাষা। আমি স্পেলিং করে বলছি, LADESDICHADA। এই কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে অসুখী একজন কবিতাটি। এর ইংরেজি নামটা ছিল দ্য আনহ্যাপি ওয়ান। 1958 সালে এটি প্রকাশিত হয়। শিক্ষার্থীরা, এখানে কিন্তু তোমরা ভুল করতে পারো যে অসুখী একজন কবিতাটি প্রখ্যাত কবি পাবলো নেরুদার লেখা, কিন্তু তার বঙ্গানুবাদ করেছেন বা বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। তাই নবারুণ ভট্টাচার্য যে কাব্যগ্রন্থে এই কবিতাটি রেখেছিলেন বা যেখানে যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেই কাব্যগ্রন্থ কিন্তু এখানে লিখলে চলবে না। সেখানে কাব্যগ্রন্থ লেখা আছে কিন্তু বিদেশি ফুলে রক্তের ছিটে। কাজেই ওইটা না লিখে তোমাদের এখানে লিখতে হবে পাবলো নেরুদা কোন কাব্যগ্রন্থে এটা অন্তর্ভুক্ত করেছেন। কাজে আমরা সেই উত্তরটা এখানে দিলাম। এবার আসি 2.3 প্রশ্নটি কি? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের কাছে আমার এখানে একটু জানানোর বিষয়, এই প্রশ্নপত্রের প্রশ্নটি অর্থাৎ 2.3 এই দাগে একটু কিন্তু ভুল প্রিন্টিং হয়েছে।
এখানে হারিয়ে যাওয়া কালি কলম হবে না, ওটা হবে বাংলা ভাষায় বিজ্ঞান। তাই আমি উত্তরপত্রে ঠিক করেই উত্তরটা লিখছি। উত্তরটা তাহলে কি হবে? বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যেটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া নয়, প্রশ্নপত্রে ভুল প্রিন্টিং হয়েছে। উত্তরটা হবে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। আসি 2.4 প্রশ্ন কি আছে? আফ্রিকা কবিতার দিনে অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তরে আসি। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো তখন অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষিত হয়েছিল। এবার 2.5 প্রশ্নটা কি আছে? আয় আরো বেদে বেদে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাদ বলতে কি নির্দেশ করেছেন? উত্তর, হিমানির বাঁধ হলো বরফাবৃত বাঁধ। সামাজিক অস্থিরতায় পরিবেশে সাধারণ মানুষ চলার পথে দুর্গমতার মুখোমুখি দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে কবি শঙ্খ ঘোষ আয় আরো বেদে বেদে থাকি কবিতায় হিমানির বাঁধ শব্দদ্বয় ব্যবহার করেছেন। চলো এবার আমরা 3 দাগে চলে যাই। 3 দাগে কি বলা হয়েছে? প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। ঠিক আছে, তাই লিখবো। তো 3.1 প্রশ্ন কি আছে? ওর হবে। প্রশ্ন কি? বক্তা কে, কেন তার এমন মনে হয়েছে? তাহলে 3.1 প্রথম অংশ প্রশ্ন কি ছিল? বক্তাকে। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে উল্লিখিত ওর হবে শব্দদ্বয়ের বক্তা হলেন তপনের নতুন লেখক মেশো। অংশ কি আছে? প্রশ্ন হচ্ছে কেন তার এমন মনে হয়েছে। উত্তর, মামা বাড়িতে একদিন একটি গল্প লিখে তপন মাসির মাধ্যমে নতুন মেশোকে পড়তে দেয়। গল্প পড়ে লেখক মেশো তার গল্প লেখার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ লেখা সম্পর্কে আশ্বাস দিয়ে বলেন ওর হবে। কিন্তু বাড়ির বড়রা তপনের লেখা গল্প নিয়ে নানান ঠাট্টা তামাশায় মেতে ওঠেন এবং মেশোর প্রশংসা বাণী তারা নকল করে অবলীলায় তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে, এইভাবে ব্যঙ্গ করা শুরু করে। 3.2 কি? অসুখী একজন কবিতার কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? উত্তরে যাই। পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা কথকের প্রিয় নারীর মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলি পরপর নেমে এলো। পাহাড়ে ধস নামলে যেমন একটার পর একটা পাথর নেমে আসে, সেভাবেই কথকের ফেরার অপেক্ষায় বছরগুলো নেমে এলো। গৃহযুদ্ধে অংশ নিতে যাওয়ার সময় কথক তার ফিরে আসার অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন প্রিয় নারীকে। সেই নারী তার স্বদেশের প্রতিমূর্তি, কিন্তু কথক আর ফেরেননি। তার ফিরে আসার অপেক্ষায় বছরগুলো পাথরের মতো ভারী হয়ে উঠল। সেই মেয়েটি তথা মাতৃভূমি বিচ্ছেদ বেদনায় আর অন্তহীন প্রতীক্ষায় ভারাক্রান্ত হলো। তাই বছরগুলি পাথরের মতো নেমে এলো বলা হয়েছে। এবার 3 দাগ, তার 3.3 আমরা ভিখারি 12 মাস। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তরে আসি। আধুনিক কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। স্বাধীনতার পর থেকে ভারতের অর্থনীতি বিদেশি ঋণের ভারে নুয়ে পড়েছিল। বিশ্বায়নের ফলে মুক্ত বাজার অর্থনীতি ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো দুর্বল করে দিয়েছিল। ভারতবাসী এই সময় ভিখারির মতো বিদেশি পণ্য গ্রহণ করায় ভারতের নিজস্ব কুটির শিল্প বন্ধ হয়ে যেতে থাকে। একদিকে বিদেশের কাছে ভারতের বিপুল ঋণ ও ঘুণধরা অর্থনীতি, আর অন্যদিকে
সস্তায় বিদেশি দ্রব্য ভোগ করার প্রবণতা ভারতবাসীকে বাস্তবিকভাবে ভিখারিতে পরিণত করেছিল। এবার 3.4 প্রশ্নটা কি? উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লিখিত হয়েছে? উত্তরে আসি। রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতার সূচনায় উক্ত উদ্ধৃতাংশে পৃথিবী সৃষ্টির আদিম মুহূর্তের একটি বিশেষ ব্যঞ্জনা উপস্থাপন করেছেন। উদ্ভ্রান্ত শব্দের অর্থ হলো ভ্রম থেকে উৎক্ষিপ্ত হয়েছে যা। রবীন্দ্রনাথ বিশ্ব সৃষ্টির একটি বৈজ্ঞানিক তত্ত্বকে কাব্যিক রূপ দিয়েছেন। সেই আদিম মুহূর্তে পৃথিবী ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ড। আদিম সেই ক্ষণে পৃথিবীর পিণ্ড থেকে বারবার অগ্নুৎপাত হয়ে তৈরি হচ্ছিল পাহাড় পর্বত, কোথাও ভূতল বসে গিয়ে সমুদ্র তৈরি হচ্ছিল। স্রষ্টা নিজেই যেন তার সৃষ্টির এই আকস্মিকতায় স্তম্ভিত, কিংকর্তব্য বিমূঢ়। তাই নিজের সৃষ্টিতে তিনি নিজেই অসন্তুষ্ট ছিলেন। সেই ক্ষোভে নতুন সৃষ্টি বারবার বিধ্বস্ত হচ্ছিল। এমনই রুদ্র সমুদ্রের রোষে প্রাচী ধরিত্রী অর্থাৎ এশিয়ার মূল ভূভাগ থেকে বিচ্ছিন্ন করে দেয় আফ্রিকার ভূমিখণ্ডকে। আর সেই বিচ্ছিন্ন আফ্রিকাকে গভীর বনভূমির নিবিড় ছায়ায় আষ্টে পিষ্টে পাহাড়ার শিকলে বেঁধে দেয়। এবার আসি 3.5 প্রশ্ন কি আছে? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। এই অফিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছেন? চলো উত্তরপত্র দেখি কিভাবে হয়। লেখক শ্রীপান্থ দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করতেন। লেখক বলেছেন তিনি যেখানে কাজ করেন সেটা লেখালেখির অফিস। এখানে সবাই বলতে সেই অফিসের লেখকদের কথা বলেছেন। প্রাবন্ধিক শ্রীপান্থ জানিয়েছেন তার লেখালেখির অফিসে তার হাতে ছাড়া অন্য কারো হাতে কলম ছিল না। তিনি ছাড়া সবাই লেখার কাজটি করতেন কম্পিউটারের মাধ্যমে। প্রত্যেকের সামনে টেবিলের ওপর চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা ছিল, আর তারই নিচে ছিল টাইপরাইটারের মতো একটা কিবোর্ড। আর সেই কিবোর্ডের প্রতিটি বোতামে ছাপা ছিল এক একটি হরফ। লেখকরা সেই হরফের সাহায্যে টাইপ করে যান। মাঝে মাঝে লেখা থামিয়ে সেই পর্দার দিকে তাকান, তাতেই টাইপ করা লেখাগুলি ফুটে ওঠে। তাহলে এবার 4 দাগে চলে যাই। কি লেখা আছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150 শব্দে। 4.1 প্রশ্নটি কি? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। তাহলে এই প্রশ্নের 2টি পার্ট। তো আমরা প্রথম পার্টটার জন্য লিখলাম প্রথমাংশ। তো চলে যাই উত্তরে। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে দেখা যায় তপনের লেখা গল্প তার লেখক মেশো ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেন, কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও তপনের সেই লেখা আর প্রকাশ পায় না। এরপর একদিন তপনের ছোট মাসি ও মেশো সন্ধ্যাতারা পত্রিকায় তার গল্পটি ছাপিয়ে নিয়ে আসেন। সেই ভয়, রোমান্স, উদ্বেগে তপনের বুকের রক্ত চলকে ওঠে। তার মনে হয় পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। দ্বিতীয়াংশ বা শেষাংশ কি আছে? প্রশ্ন হচ্ছে সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। তো শেষাংশ বলে আমরা হেডিং করে উত্তর লেখা শুরু করি। এই ঘটনায় সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপন ভাবে সত্যি কি তপনের লেখা গল্প ছাপানো হরপে হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে? একথা ভেবে তপন পুলকিত হয়। তাহলে কি তার এতদিন পরে জীবনের সবচেয়ে সুখের দিনটি ফিরে এলো? পত্রিকার সূচিপত্রে নাম জলজল করছে, লেখা রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। জীবনের প্রথম গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হলে তপন অনাবিল উত্তেজনায় ফুটতে থাকে। কিন্তু তপনের মেসমশাই মৃদু হেসে জানান তিনি তপনের অদক্ষ লেখা সামান্য কারেকশন করে দিয়েছেন।
তখন সবাই ধারণা করে যে মেসোমশাইয়ের কৃতিত্বেই গল্প ভালো হয়েছে, তাই ছাপানো গেছে। এবার 4.2 প্রশ্ন কি আছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা প্রথম অংশ। শেষাংশের প্রশ্নটা কি, কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? তো প্রথম অংশের উত্তর হচ্ছে কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি তার জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থটির প্রকাশকাল 2004 সাল। শেষাংশ যাই, শেষাংশের উত্তর হচ্ছে বেঁধে বেঁধে থাকার অর্থ একত্রিত হয়ে থাকা বা সংঘবদ্ধ হয়ে থাকা, নিবিড়ভাবে একাত্ম হয়ে থাকা। কবি আলোচ্য কবিতায় অস্থির সময়ে মানুষের সংকটের ছবিকে তুলে ধরেছেন। রাজনৈতিক আদর্শহীনতা যেমন মানুষকে ঠিক পথ দেখাতে ব্যর্থ হচ্ছে, তেমনি সাম্রাজ্যবাদ, ধর্মান্ধতার মতো অসুখ সমাজকে রক্তাক্ত করছে। অস্তিত্বের সংকটে বিপদগ্রস্ত হয়ে পড়েছে মানুষ। কবি লিখেছেন, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য প্রেরণা সংগ্রহ করার মতো কোনো ইতিহাসও আমাদের নেই, কারণ ক্ষমতাবান শাসকরা যে ইতিহাস আমাদের উপহার দিয়েছে তা বিকৃত, এবং তাদের মতো করে গড়ে তোলা এখানে ভিখারি হয়ে বেঁচে থাকা মানুষের নিয়তি। এই হতাশার মধ্যেই মুক্তির পথ খুঁজেছেন কবি। তার মনে হয়েছে কোথাও কিছু না থাকলেও এমন কিছু মানুষ এখনো সমাজের বুকে রয়েছে যারা তৈরি করবে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের পথ। সে কারণে দরকার পরস্পরের হাত ধরা। কোনো পথ দেখতে না পাওয়ার সময়ে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকাটা অত্যন্ত জরুরি। 4.3 দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চির চিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে রক্তাক্ত যন্ত্রণাদগ্ধ আফ্রিকার উদ্দেশ্যে বলেছেন, চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাস। সমুদ্র বেষ্টিত অরণ্য ঘেরা আফ্রিকা মহাদেশ বহুদিন বিশ্বের কাছে অপরিচিত, অবহেলিত ও উপেক্ষিত ছিল। কিন্তু সাম্রাজ্যবাদী দেশগুলি সেই সম্পদের খোঁজ পেয়েই আফ্রিকার উপর আধিপত্যের থাবা বসায়। উপনিবেশ স্থাপনের লোভে পাশ্চাত্যের তথাকথিত সভ্য দেশগুলি আফ্রিকার মানুষের পায়ে লোহার শিকল পরিয়ে দেয়। আফ্রিকার প্রাচীন জাতি পরিণত হয় তথাকথিত সভ্য দেশগুলির দাসে। আফ্রিকার মুক্ত বাজারে শুরু হয় দাস কেনাবেচা। পাশ্চাত্যের সভ্যতার গর্ব তাদের যেন আফ্রিকার ঘন গভীর অরণ্যের অন্ধকারের মতোই অন্ধ করে রেখেছিল। তাই তাদের নৃশংসতা তারা উপলব্ধি করতে পারছিল না। আফ্রিকাবাসীর উপর তাদের পাশবিক অত্যাচার যেন নেকড়ের চেয়েও হিংস্র হয়ে উঠেছিল। তাদের কাটা লাগানো জুতোর পদাঘাতে পিষ্ট হয়ে গিয়েছিল আফ্রিকার আদিম মানব গোষ্ঠী। তাই আফ্রিকার মানুষের রক্ত আর বেদনার অশ্রুতে পঙ্কিল হয়ে গিয়েছিল আফ্রিকার নিষ্পাপ বনভূমি। সেই আঘাতের চিহ্ন মানবতাকে কালিমালিপ্ত করে আফ্রিকার ইতিহাসে অপমানের গ্লানি রেখে যায়। দস্যু দলের কাটা লাগানো জুতোর তলায় রক্তের অশ্রুতে মিশে পঙ্কিল হয়েছিল আফ্রিকার অপমানের ইতিহাস, যা চিরকালের জন্য চিহ্ন হিসাবে চিহ্ন রেখে গেল পৃথিবীর বুকে। কবি এই অর্থে চির চিহ্ন শব্দবন্ধ ব্যবহার করেছেন। 4 ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত লিখতে বলেছে। তো ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত, উত্তর, শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বর্ণিত হয়েছে। এই পেনের জন্ম ইতিহাসটি বেশ চমকপ্রদ। এর আবিষ্কারক লুইস এডসন ওয়াটারম্যান। সেকালের আর একজন অন্য অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি গিয়েছিলেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে গেছেন।
তখন বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন এর একটা বিহিত করতেই হবে। তারপরে আবিষ্কার করলেন ফাউন্টেন পেন। 4.5 তারপর যুদ্ধে এলো। কিসের মতো যুদ্ধে এলো, তার কি পরিণতি ঘটলো? প্রথমাংশ। পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় দেখা যায় কবিতার কথক তার বাসভূমি ছেড়ে চলে যাওয়ার বেশ কয়েক বছর পর রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো দেশে যুদ্ধ দেখা দিল। উত্তরের শেষাংশ। সমতলে যেখানে মানুষের বসতি সেখানে আগুন ধরে গেল। সর্বগ্রাসী যুদ্ধের আগ্রাসন থেকে দেবতারাও নিস্তার পেল না। মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল দেবতাদের মূর্তিগুলি। মানুষের দেববিশ্বাস ভঙ্গ হলো। প্রাণের প্রতীক শিশুরা এবং বস্তু তথা আশ্রয়ের প্রতীক বাড়িরা খুন হলো। কথকের স্মৃতি ঘেরা মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকা বারান্দা, গোলাপি গাছ, চিমনি, জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। শহর জুড়ে পড়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, ভাঙা মূর্তি আর রক্তের কালো দাগ। আলোচ্য কবিতায় এইভাবেই যুদ্ধের বীভৎসতা প্রকাশ পেয়েছে। 5 দাগ। এবার 5 দাগ। নির্দেশ অনুসারে উত্তর। 5.1 অনুসর্গ হলো এক প্রকার। অপশন বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ। উত্তরটি হবে অব্যয় পদ। 5.2 বিভক্তি কখনোই লুপ্ত হয় না। কর্মকারকে, করণকারকে, সম্বন্ধ পদে, কর্তৃকারকে। উত্তরটা নিশ্চয়ই কর্মকারকে। 5.3 নির্দেশকের একটি উদাহরণ হলো অপশন হইতে, কর্তৃক, জন্য, গুলি। এখানে উত্তরটি হবে গুলি। এবার 6 দাগ। বঙ্গানুবাদ করো। তো আমি ইংরেজি লাইনটা পড়ে তার বাংলা অনুবাদটা করে বলছি। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। গৃহই প্রথম শিক্ষালয় যেখানে একটি শিশু তার প্রাথমিক শিক্ষা লাভ করে। চলো দ্বিতীয় লাইন কি আছে দেখি। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিংস টু লার্ন অ্যাট হোম। বঙ্গানুবাদ কি হবে? গৃহেই সে দেখে, শোনে, শিখতে শুরু করে। পরের লাইন। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। বঙ্গানুবাদ কি হবে? গৃহই তার চরিত্র গঠন করে। লাস্ট লাইন কি আছে দেখি। ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলথলি মেন আর মেড। তাহলে বঙ্গানুবাদ কি হবে? একটি সুগৃহেই সৎ ও স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে। তোমাদের কোনো সমস্যা হলে, কিছু বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি জানতে পারবো। আর অন্য কোনো সমস্যা বা কোনো কিছু আরও কিছু জানার জন্যে স্ক্রিনে যে নাম্বার আসছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।